নমস্কার। আজ আমরা চলেছি এক পবিত্র যাত্রায়, বুদ্ধগয়া। এটি একটি বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান, যেখানে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন। যদি আপনি আধ্যাত্মিকতা, ইতিহাস এবং নৈসর্গিক সৌন্দর্যের সন্ধানে থাকেন, তবে এই ভ্রমণ স্থান হবে অত্যন্ত স্মরণীয়। কিভাবে পৌঁছাবেন গয়া বা বুদ্ধগয়ায়? বুদ্ধগয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলায় অবস্থিত। কলকাতা থেকে ট্রেন বা ফ্লাইটে করে গয়া পৌঁছানো যায়। ট্রেনে করে যদি যান, তাহলে গয়া জাংশনে নেমে অটো বা ট্যাক্সি ভাড়া করে 30 বা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বুদ্ধগয়ায়। আর যদি ফ্লাইটে আসেন, তাহলে আপনাকে নামতে হবে গয়া আন্তর্জাতিক বিমানবন্দর। গুড মর্নিং ফ্রম ধানবাদ। আসলে আমরা কালকে বেরিয়েছিলাম, আপনারা সবাই জানেন, বুদ্ধগয়ার উদ্দেশ্যে। তো প্রথমে স্টপ যেটা দিয়েছিল সেটা ধানবাদে একটা এখানে সুরভি ইন্টারন্যাশনাল হোটেলে আমরা আছি, ঠিক হাইওয়ে ধারে, যাতে অ্যাক্সেসটা ভালো পাওয়া যায় হাইওয়ে। কারণ এখন আমরা টুয়ার্ডস বুদ্ধগয়ার দিকে যাত্রা করবো, রওনা দেবো। এখন সকাল 7টা বাজে, মোটামুটি 7:30টার মতো আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে 4 ঘন্টা সামথিং লাগবে। আমি মেনে নিলাম 4.5 ঘন্টা। মোটামুটি 12টার মধ্যে আমরা বুদ্ধগয়া ঢুকে যাবো। তো আমরা যে হোটেলটায় ছিলাম, সুরভি ইন্টারন্যাশনাল, একদম হাইওয়ে ধারেই ছোট্ট একটা হোটেল, কিন্তু বেশ ছিমছাম পরিষ্কার। কারণ আমি চাইছিলাম যে অ্যাক্সেসটা হাইওয়ে খুব তাড়াতাড়ি যাতে আমি হাইওয়েতে উঠতে পারি, সেই জন্য একটা হোটেল বুক করে নেওয়া রাত্রেবেলা, যাতে আমি পরের দিন সকালবেলা সুবিধা হয়। তো ওই হোটেলটা আমি দেখাই আপনাদের রুমটা। এখানে একটা ওয়ার্ডরোব আছে, বড় মিরর। সেখানে ফোন আছে, ইন্টারকম কল করার জন্য, ফল সিলিং করা আছে, ফ্যান আছে, খাটটা বেশ বড়, 3 জন শুতে পারবে আরামসে। টিভি আছে, টিভি চলে। এখানে একটা টেবিল দেওয়া হয়েছে খাওয়া দাওয়া, ডিনার করার জন্য কিংবা ব্রেকফাস্ট করার জন্য। এখানে একটা বড় কার্টেন আছে, এসি আছে, এখানে একটা বেসিন আছে। আর এই পর্দা সরালেই হাইওয়ে, NH2। এবার ব্যাপারটা হচ্ছে যে একটাই সমস্যা এখানকার, এটা হচ্ছে বাথরুম, টয়লেটের সমস্যাটা। টয়লেটটা খুবই ছোট। এই যে টয়লেটটা প্রচণ্ড উঁচুতে, এখানে একটা বিট করা আছে অনেকটা উঁচুতে, আর প্রচণ্ড ছোট, ন্যারো একদম। বৃষ্টি ভেজা সকালে সবাই মিলে বেরিয়ে পড়লাম বুদ্ধগয়ার দিকে। কিছুক্ষণ পরেই দূরে পাহাড়ের সারি দেখে মন আনন্দিত হয়ে উঠল। দুপাশে উঁচু উঁচু পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, ঝকঝকে সুন্দর মসৃণ হাইওয়ে। আহা, সেই ফিলটাই আলাদা ছিল। দারুণ জায়গা, দারুণ। তোপচাচি ক্রস করছি, চারিদিকে পাহাড়, দারুণ ভিউ। মেঘ, পুরো মেঘগুলো পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে। বেশি কেমন লাগছে জায়গাটা? ভালো। চারপাশে খালি পাহাড় আর পাহাড় আর মেঘ, সিনিক বিউটি অসাধারণ। কেউ যদি গাড়ি নিয়ে কেউ আসেন বুদ্ধগয়া, নালন্দা, এই রুটটা আপনাকে সত্যিই খুব ভালো লাগবে। রুটটা, রাস্তাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম পটহোলস নেই রাস্তায়, হাইওয়ে ওয়েল মেনটেন। কিন্তু বৃষ্টিটা সারাদিন ধরে সমান তালে আমাদের সাথে এগিয়ে চলছিল, থামার নামগন্ধ নেই। তাই খিদেও পেয়েছিল। সাইড করে দাঁড়ালাম একটা লাইন হোটেলের পাশে। সেই লাইন হোটেল বা ধাবার পাশে বৃষ্টি পড়ছে, একটা লাইন হোটেল সাইডে, এখানে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করবো, দেখা যাক কি পাওয়া যায়। গরম গরম আলু পরোটা অর্ডার দিয়ে দেওয়া হলো। সেই গরম গরম আলু পরোটা খেয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম বুদ্ধগয়ার উদ্দেশ্যে। কিন্তু একটা কথা, এই প্রত্যেকটা হোটেলে, এই বিহারের প্রত্যেকটা হোটেলে একটা জিনিস কিন্তু কমন স্বাদের দিক থেকে, সেটি হলো ঝাল। অতিরিক্ত পরিমাণ ঝাল তারা ব্যবহার করেন তাদের খাবারে। এরম ট্যুরে কোনোদিনই আসিনি, এত বৃষ্টি, বাপ রে বাপ। এই বৃষ্টি থামার নাম নেই। প্রেডিকশন ছিল, কিন্তু এরম বৃষ্টির প্রেডিকশন ছিল না। যাই হোক, দেখা যাক এই বৃষ্টিতে কীভাবে ঘোরা যায়। দুপুর 1টা নাগাদ আমরা ঢুকে পড়লাম বুদ্ধগয়ায়। SBI এর গেস্ট হাউস অলরেডি হোম বুক করা ছিল, তাই সেখানেই উঠলাম।
এবার বুদ্ধগয়া ঘুরবো। বুদ্ধগয়াটা অটো বুক করে নিয়েছি, অজিতদার অটো। সে মোটামুটি সব কিছু বলেও দেবে। 1000 টাকা নিচ্ছে, মোটামুটি সব স্পট কভার করবে বলছে, দেখা যাক। অটো করে প্রথম যেটা আমাদের গন্তব্য ছিল, দ্রষ্টব্য স্থান ছিল, সেটা হলো রেস্টুরেন্ট। একটা ভালো রেস্টুরেন্টে ঢোকার প্রথম আমাদের উদ্দেশ্য ছিল, কারণ খিদে প্রচণ্ড পেয়েছিল। লাঞ্চ সারলাম একটি ভেজ হোটেলে, সেটি একটি সাউথ ইন্ডিয়ান হোটেল। সেখানে আমরা ভেজ থালি, উত্তাপাম আর মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম। ভেজ থালি নিয়েছিল 120 টাকা করে, উত্তাপাম আর মশলা ধোসা 60 টাকা করে নিয়েছিল। খুবই সস্তা এবং সুন্দর খাবার দাবার ছিল। এরপর অটোকে নিয়ে বেরিয়ে পড়লাম প্রথম গন্তব্য, এটা হলো সুজাতার গৃহ, সুজাতার মন্দির। এই সুজাতা কে ছিলেন তা আমি আপনাকে পরে বলছি। চলুন জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব আর মাহাত্ম্য দেখে নিন, আপনাদের সত্যিই ভালো লাগবে। আমার সাথে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সুজাতার স্তূপ বা সুজাতার বাড়ি। Sujata Ghar. This is big stupa was constructed to commemorate the residence of Sujata. আচ্ছা, এটা হচ্ছে সুজাতার বাড়ি, সুজাতার ঘর। তার একটা ধ্বংসাবশেষ রয়েছে। সুজাতা কে ছিলেন? যখন বুদ্ধদেব প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলেন তপস্যা করে, তখন সুজাতা এসেই পায়েস খাইয়ে ওনাকে জীবিত করেছিলেন। তো সুজাতার ঐতিহাসিক গুরুত্ব একটা আছে। তো বৌদ্ধ সমাজে যারা আছেন তাদের কাছে সুজাতার মাহাত্ম্য অনেকটাই। তো সেক্ষেত্রে একটা সুন্দর একটা নালন্দার মতো স্তূপ যাকে বলে, সেই পুরনো এক্সক্যাভেশন করে তোলা এই একটা স্তূপ রয়েছে এখানে, সুজাতা স্তূপ। দেখুন, এখন এসছি সুজাতা টেম্পল। এই সেই বিখ্যাত স্থান যেখানে মৃতপ্রায় সিদ্ধার্থকে পায়েস খাইয়ে চাঙ্গা করেছিলেন সবিতা। এই পবিত্র স্থানে সেই ঐতিহাসিক মুহূর্তগুলো বর্ণনা করা রয়েছে মূর্তির মাধ্যমে। খুব সুন্দর সাজানো গোছানো এবং শান্ত পরিবেশ, আপনার মন শান্ত হয়ে যাবে। চারিদিকে ল্যাশ গ্রিন, একটা দারুণ দারুণ একটা সিনিক বিউটি। ওই দেখুন, এখানে পুরো ধান ক্ষেত, এই ঘেরা জায়গাটা, আর এইখানে সেই গাছের তলায় মানে একদম কঙ্কালসার বুদ্ধদেবকে এখানে পায়েস খাইয়েছিল সুজাতা। তারপর বুদ্ধদেবের কাছে উনি বর চাইছেন। এই সেই গাছ, পায়েস দিচ্ছেন। তো সুজাতার যে মন্দির আছে তার পাশেই মাতঙ্গবাপী মন্দির, মাতঙ্গমণির আশ্রম আছে এখানে। তো সেই মন্দিরে আমি যাচ্ছি, শিব ঠাকুরের মন্দির, অনেক পুরনো মন্দির। এই মাতঙ্গবাপী মহাদেব, এই মন্দিরটি প্রাচীন এক মন্দির। তার স্থাপত্য দেখে আমরা বুঝতে পারেন এটা কত প্রাচীন। আর এই মন্দিরটা গয়ার যে বিষ্ণুপাদ মন্দির রয়েছে, যেখানে পিণ্ডদান করা হয়, সেই দ্বিতীয় বিষ্ণুপাদ মন্দির হিসাবে পরিচিত।
এবার এসছি স্লিপিং বুদ্ধা দেখতে, স্লিপিং বুদ্ধা স্ট্যাচু। এই রিক্লাইন বুদ্ধকে দেখলে এক ঝটকায় আপনারা মোহিত হয়ে যাবেন। এত বড় একটা বুদ্ধর মূর্তি একটা ছাদের মধ্যে রাখা আছে, সত্যি অসাধারণ। এই মূর্তিটি মহা পরিনির্বাণ মুদ্রায় বুদ্ধকে দেখা যাবে, যা বুদ্ধের মৃত্যুর পূর্ববর্তী অবস্থা। এটি একটি রিক্লাইন বুদ্ধ, যেটি 100 ফুট লম্বা আর 30 ফুট উঁচু। 2021 সালে বুদ্ধ পূর্ণিমার দিনেই এই মূর্তির উদ্বোধনও করা হয়। ভুটান টেম্পল, এটি তৈরি করেছিলেন ভুটানের রাজা। কি বৃষ্টি, বাপ রে বাপ। এটা ছিল ভুটান টেম্পল, ভুটানি প্যাগোডা। আর এই ভুটানের কালচার, তাদের স্থাপত্য সবকিছু তুলে ধরা হয়েছে এই ভুটান টেম্পলের মাধ্যমে। তাই ভুটান থেকে আগত দর্শনার্থীরা এখানে প্রতি বছর ঘুরে যান। বুদ্ধ পূর্ণিমার দিনে প্রচুর ধুমধাম হয়। সমস্ত এখানকার স্তূপ, মঠ সেজে ওঠে বুদ্ধ পূর্ণিমার দিনে। তাই আপনারাও কখনোই ভুল করবেন না সব জায়গাগুলো ঘুরবেন এসে। যদিও ম্যাক্সিমাম বছরের অন্যান্য সময়গুলোতে, বর্ষাকাল কিংবা গ্রীষ্মকালে এগুলো বন্ধই থাকে, মেনলি এগুলো শীতকালে খোলা হয়। ওয়াট থাই, এই নামেই রয়েছে থাইল্যান্ডের নাম। ওয়াট থাই বুদ্ধগয়ার একটি বুদ্ধ বিহার। বুদ্ধগয়ায় অবস্থিত অন্যতম একটি বুদ্ধ মন্দির। এই মন্দিরটিতে থাইল্যান্ডের স্থাপত্য শিল্পের নিদর্শন রয়েছে এবং থাই কালচারকেও এখানে দেখানো হয়েছে। তাই বুদ্ধ অনুরাগীরা, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা এখানে এসে একবার এখানকার থাই যে কালচার সেটাকে দেখে যান প্রতি বছর। মেট্টা বুদ্ধা, এটাও একটা সুন্দর বুদ্ধ মূর্তি এবং বুদ্ধ স্তূপ। এখানেও প্রচুর পুণ্যার্থী ঘুরে যান। মেট্টা বুদ্ধা বা মৈত্রী বুদ্ধ নামেই ইহা পরিচিত। মৈত্রী বুদ্ধ মানে হচ্ছে এই বুদ্ধ বৌদ্ধ মতে এমন একটি স্থাপত্য নিদর্শন যেখানে বুদ্ধ মৈত্রী রূপে বিদ্যমান, অর্থাৎ শান্ত করুণাময় তার রূপ দেখা গেছে। এই সুন্দর একটি নিদর্শন স্থাপত্যের। বুদ্ধগয়ায় অবস্থিত এই 80 ফুট উঁচু বুদ্ধ মূর্তিটি ভারতের অন্যতম একটি বৃহৎ বুদ্ধ মূর্তি। 1989 সালে স্বয়ং দালাই লামা এসে এটি উদ্বোধন করেন। এই মূর্তিটি একটিমাত্র গ্রানাইট পাথর দিয়ে তৈরি, যা অতি সুন্দর এবং পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এখন আমরা মহাবোধি টেম্পলের পাশে জগন্নাথ টেম্পলে আছি। জগন্নাথ টেম্পলটা ঢুকি, একটু ঘুরবো, তারপরে মহাবোধি টেম্পল। এই মহাবোধি টেম্পলে ঢুকতে গেলে আপনাদের কোনো এন্ট্রি ফি দিতে হবে না, কিন্তু যদি আপনারা ক্যামেরা কিংবা ভিডিও ক্যামেরা নিয়ে যান তাহলে তার জন্য আপনাদের 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত দিতে হতে পারে।
এই টেম্পেলের প্রধান দ্রষ্টব্যগুলো হলো মহাবোধি বৃক্ষ, যার তলায় ধ্যান করে সিদ্ধার্থ বোধি লাভ করেছিলেন আর বুদ্ধ হয়েছিলেন। তারপরে মন্দিরের বিভিন্ন স্তম্ভ, গর্ভগৃহ। মন্দিরটি প্রায় 52 মিটার বা 170 ফুট উঁচু, যা খুবই সুন্দর। নকশাগুলো, স্তম্ভগুলো দেখতে আপনার সত্যিই ভালো লাগবে। এছাড়া রানী সুজাতার স্তূপ, যেখানে সুজাতা মৃতপ্রায় বুদ্ধকে ক্ষীর খাইয়ে বাঁচিয়ে তুলেছিলেন। আর মুচালিন্দু সরোবর, যেখানে কথিত আছে বুদ্ধদেব ধ্যানমগ্ন হয়েছিলেন এবং প্রবল ঝড় বৃষ্টি থেকে তাকে রক্ষা করেছিল নাগরাজ মুচালিন, এবং তাকে ছাতার মতো আগলে রেখেছিলেন। দারুণ এক্সপিরিয়েন্স। এখানে যখনই আসি মনটা শান্ত হয়ে যায়। চ্যান্টিং চলছে, গৌতম শরণম গচ্ছামি, আর একটা দারুণ শান্ত পরিবেশ। এবার সেই বোধি বৃক্ষটার কাছে এসেছি আমরা। এই সেই বোধি বৃক্ষ। আনুমানিক খ্রিস্টপূর্ব 528 অব্দে সিদ্ধার্থ বা গৌতম নিরঞ্জন নদীর তীরে এই বোধিবৃক্ষের নিচে বসেই ধ্যানে মগ্ন হন। টানা 49 দিন ধ্যান করবার পর তিনি চরম সত্যের উপলব্ধি লাভ করেন এবং বুদ্ধত্ব অর্জন করেন। এরপর থেকেই এই বৃক্ষের নাম হয় বোধি বৃক্ষ। এরপর সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৃক্ষের চারপাশে বৌদ্ধ মঠ, স্তূপ স্থাপন করেন। গাছটি রক্ষণাবেক্ষণের ভারও নেন। কথিত আছে তার রানী তিস্যারক্ষিতা ঈশান্বিত হয়ে এই গাছ ধ্বংস করার চেষ্টা করেন। সম্রাট অশোক তার কন্যা সঙ্ঘমিত্রাকে শ্রীলঙ্কার রাজা দেবানাসপির তিস্পার কাছে বোধিবৃক্ষের একটি শাখা পাঠান। এই শাখা শ্রীলঙ্কার অনুরাধাপুরাম শহরে বসানো হয় এবং আজ সেই শহরটি শ্রী মহাবোধি নামে পরিচিত। বুদ্ধগয়া শুধুমাত্র একটি পর্যটন স্থান নয়, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। বোধিবৃক্ষের তলায় বসে ধ্যান করলে বা মহাবোধি মন্দিরে পরিদর্শন করলে একটি গভীর শান্তি অনুভূত হয়। যদি আপনিও জীবনের নতুন অর্থ খুঁজে পেতে চান, তাহলে একবার অবশ্যই বুদ্ধগয়া ভ্রমণে আসুন।